পুতুল, তুই ওখানে কি করছিস? আয় এদিকে আয়। তুই একদম ঠিক সময় এসেছিস পুতুল। তোর দিদির জন্য শাড়ি কিনছি। দেখ তো কোন রংটা তোর দিদিকে সব থেকে ভালো মানাবে। ও তো খুব সুন্দর, ও সব রঙই ওকে মানায়। মাঠান, বলছি আমি না একটা কথা বলতে এসেছি। দিদি না বাড়িতে আসেনি অনেকক্ষণ, দিদিকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাচ্ছিস না মানে? ও তো বাড়িতে নেই, কোথায় গেছে কাউকে কিচ্ছু বলে যায়নি। মাঠান বলছি যে তুমি একবার মহিতাকে জিজ্ঞেস করবে যে দিদি কিছু জানিয়ে গেছে কিনা। দেখো আবার অন্য কোথাও হয়তো গেছে। মেজো বৌমা, কোথায় কোন কথাটা বলতে হয় সেটা যদি তোমার জানা না থাকে তাহলে মুখটা বন্ধ রাখতে শেখো। হিরো, হিরো, আগে মাঠান, একবার ময়ূক দাদাবাবুকে ডেকে নিয়ে আয় তো। আগে মাঠান। এতক্ষণ বসিয়ে রেখে না এরকম আদিক খেতে আর ভালো লাগছে না। আচ্ছা বেবি, আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি। দেখো আমি কান ধরছি, ঠিক আছে? তুমি এটার জন্য আমাকে যা যা শাস্তি দেবে আমি সবকিছু মাথা পেতে নেবো, ট্রাস্ট মি। হ্যাঁ। Hello sir, hello ma'am, welcome to the Calcutta restaurant. আচ্ছা 1 মিনিট, টেক দিস। Thank you so much. মোস্ট ওয়েলকাম। আচ্ছা তুমি দেখো না, এই তো মেনু কার্ডটা, তুমি দেখো তোমার যা যা পছন্দ, ইউ ক্যান অর্ডার। তুমি প্লিজ অর্ডার করো। থ্যাংক ইউ। আমি একটা ম্যাঙ্গো জুস, You have chosen an excellent platter ma'am. ইচ্ছে করে দামি দামি খাবার অর্ডার করছো না বেবি, পকেট খসানোর তাল। ঠিক है, कोई बात नहीं, পরে সব সুদে আসলে উসুল করব। স্যার আপনার জন্য কি তাহলে মোহিতোটা নিয়ে আসবো? না না ঠিক আছে। বাবা এরা তো দেখছি সবাই তোমাকে চেনে। হ্যাঁ আসলে ওই আর কি, মানে এখানেই তো বিজনেস মিটিং গুলো করতে আসি, তো উইকলি 2-3 দিন আসতেই হয়, আর অনেক টাকা বিলও হয়। সেই কারণে এরা আমাকে একটু তেলও দেয়। এই তো দেখো না, সামনেই আমার কোচি করে একটা লন্ডন ট্রিপ আছে, তারপর আবার একটা আরবের ট্যুর আছে, আর তারপর একটা কাতারেরও ট্যুর আছে। বাবা এতগুলো জায়গায় যাবে? এই ছেলে তো অনেক বড় লোক, কিন্তু বিয়ে করবে কি? কি হলো মিতুল, কি ভাবছো তুমি? না ভাবছিলাম আসলে এই সব দেশে তোমার আবার একটা করে গার্লফ্রেন্ড নেই তো? ম্যাডাম আমি বিদেশে যাই কাজের জন্য, প্রেমের জন্য না। এই জানো আমার বাড়িতে না মিতুল, আই লাভ ইউ মিতুল। জানো তো সবাই আমাকে প্রিন্স মৈনাক বলে, আর এখন থেকে তুমি হলে আমার প্রিন্সেস। আর আমার জীবনে সত্যি বলছি আর কোনো গার্লফ্রেন্ড নেই মিতুল। এই টোপটা তোমাকে আমি গেলাবই শোনো। আমার গার্লফ্রেন্ডের জন্য গোল্ডের থেকেও দামি উপহার। ভাগ্যিস, আর একটু হলে বলে ফেলছিলাম যে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য চাপ আসছে, কিন্তু আগে বাজিয়ে দেখতে হবে এই ছেলে আবার বিয়ে করবে কিনা।
দিদিকে খুঁজে পাচ্ছিস না মানেটা কি? হয়তো কোনো টিউশনে গেছে। না, এই সময় তো টিউশনে যায় না ও। আরে কোনো এক্সট্রা ক্লাস করতে হয়তো গেছে। আমার না ওর সাথে কথাও হয়নি। তুই এত টেনশন করিস না। টেনশন না, ন্যাকামো। আর ছুতো করে এই বাড়িতে এসেছে, জানি যে এই বাড়িতে এলেই কিছু না কিছু পাবে, তাই জন্য হা করে চলে এসেছে। আর ওদেরকে আমার চেনা হয়ে গেছে। মেজ বৌমা, তোমার যদি এখানে থাকতে ভালো না লাগে তুমি চলে যেতে পারো। এ বাড়ির হবু কুটুম মানে এ বাড়ির অতিথি, তাকে অপমান করার অধিকার আমি কিন্তু এ বাড়ির কাউকে দিই। হবু বৌমা কোথায় পালিয়েছে তার কোনো ঠিক নেই, হবু কুটুমকে নিয়ে যত আদিক্ষেতা। ময়ূরদা, বলছি তুমি একবার দিদিকে একটা ফোন করবে? হ্যাঁ সেই তো, আসল কথা ছেড়ে আমরা তখন থেকে অন্য বিষয় নিয়ে মেতে রয়েছি। ময়ূকে একটা ফোন করো। করছি। আংটি দিয়ে প্রপোজ করলে তো বিয়েটা কবে করবে? দেখো আপাতত তো প্রেমটা মন দিয়ে করি, তারপর যখন বিয়ের সময় আসবে বিয়েটা ঠিকই হবে। কারণ তোমার মতন এত সুন্দরী গার্লফ্রেন্ড তো সবার হয় না। আমি লাকি, আর আমি জানি তুমিও আমার জন্য কিন্তু প্রচন্ড লাকি। তোমার মতন একটা মেয়ের হাজবেন্ড হতে পৃথিবীর কোন ছেলেই না চাইবে বলো? তার মানে বিয়ে করার ইচ্ছা আছে, একে হাতে রাখতেই হবে। আগে ওদিকটা সামলাই, এখন বাড়ির কথা কিচ্ছু বলবো না। আচ্ছা মিতুল, বলছি তোমার বাড়ির কারোর সঙ্গে তো আলাপ করালে না? আমার বাড়িটা একবার দেখলেই এই ছেলেটা উল্টো দিকে দৌড় দিবে। আলাপ নেই, আলাপ হয়ে যাবে, এত তাড়া কিসের? বাবা, তা তোমাদের বনেদি বাড়ি নাকি? হ্যাঁ, তা বলতেই পারো। ব্যারাকপুরে চৌধুরী বাড়ি এক নামে সবাই চেনে। তোমার মতন অত হয়তো টাকা নেই আমাদের, কিন্তু এক নামে কিন্তু আমাকে সবাই ড্যাডিস প্রিন্সেস বলে ডাকে। মাটিতে আমার পা পড়ে না। আর সেই ড্যাডিস প্রিন্সেস হবে আমার কুইন। জানো মিতুল, আমি ভাবছিলাম যে ফ্রান্সে একটা তোমার নামে ভিলা কিনবো। মানে মাঝে মাঝে যখন আমাদের ছুটি থাকবে তখন আমরা ওখানে গিয়ে ভ্যাকেশন কাটাবো। ফ্রান্স কেন, মানে তুমি বললে ইটালিতেও হতে পারে। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার পাসপোর্ট আছে তো? না মানে আমার গার্লফ্রেন্ড হলে কিন্তু যখন তখন তোমাকে বিদেশে যাতায়াত করতে হতে পারে। কে ফোন করছে মিতুল? আমার কোচিং এর ফ্রেন্ড ফোন করেছে। মাছ মনে হচ্ছে জালে ভালোই আটকেছে। ময়ূকের সাথে বিয়েটা আটকাতেই হবে, যে করেই হোক। ফোনটা কেটে দিল। টিউশনে আছে হয়তো। টিউশন গেছে, কিন্তু তাহলে তো বাড়িতে কাউকে না কাউকে একটা বলে যেত। ঠিক, হয়তো তাড়াহুড়ো ছিল তাই বলে যেতে পারিনি। তুই অত চিন্তা করিস না। আচ্ছা মাঠান, আমি তাহলে আসি কেমন? আরে পুতুল দাঁড়া, এই শাড়ি থেকে তোর জন্য একটা শাড়ি পছন্দ করতো মা। দাঁড়িয়ে আছিস কেন? তোর দিদির বিয়ে, তোরও তো একটা নতুন শাড়ি প্রাপ্য, তাই না? মনে কোনো সংকোচ না রেখে শাড়ি পছন্দ করবি, দামের কথা একদম ভাববি না। বড় বৌমা, তুমি ওর জন্য একখানা ভালো শাড়ি বেছে দাও। না না না, ওটা লজ্জা নয়, লজ্জা নয়, অন্য কিছু। আসলে সারাটা জীবন ওই মানে যতটুকু বয়স ছেঁড়া শাড়ি সেলাই করে পরা অভ্যেস তো, আবার চোখের সামনে এখন গোটা শাড়ি দেখছে, তাই চোখে সর্ষে ফুল দেখছে হয়তো। এই তাই না পুতুল? সে তো তোমারও মেজ বৌমা। এ বাড়িতে প্রথম আসার পর এবাড়ির জাঁকজমক দেখে তোমার তো মাথা ঘুরে গিয়েছিল। এই যে মাথাটা ঘুরে গিয়েছিল, আজ পর্যন্ত সোজা হলো না। কি বললেন আপনি? কি একটা চাষার ঘরের মেয়ের সাথে, একটা অশিক্ষিতর সাথে আমার আপনি কম্প্যারিজন টানলেন? আপনি ঠিক বললেন তো? ছোট হয়ে যদি ছোটর মতো কথা বলতে তাহলে এত বড় কথা শুনতে হতো না।
আমি পুতুলকে শাড়ি বেছে নিতে বলেছি, সেখানে তোমার এত কথা বলার কি আছে? আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এই মেয়েটা ছুতো করে এই বাড়িতে ঢুকেছে জাস্ট মান্নায় একটা শাড়ি হাতে নেওয়ার জন্য। আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না? মেজমা দোহাই আপনার, আমি সত্যি এখানে কিছু হাতাতে আসিনি। বাড়িতে না সবাই খুব চিন্তা করছে, দিদিকে কেউ খুঁজে পাচ্ছে না। আমি ওই জন্য একটু ময়ূরটার সাথে কথা বলতে এসেছিলাম, আর কিচ্ছু না। মাঠান বলছি, তুমি কিছু মনে করো না, কিন্তু আমার না কোনো শাড়ির দরকার নেই। তাছাড়া দিদির যখন বিয়ে হবে এ বাড়িতে, তখন তো একটা সম্পর্ক হবে না। তখন কোনোদিন তোমার যদি কিছু মনে হয় তুমি আমায় দিও, আমি মাথা পেতে নেব। কিন্তু আজকে এই শাড়ি গয়না আমার এসব কিছু লাগবে না। আমায় ক্ষমা করো মাঠান, কিন্তু আমার মতো একটা মেয়ের জন্য এই বাড়িতে অশান্তি হোক আমি চাই না। পুতুল, এই পুতুল। ছি মেজ বৌমা, ছি। এই তোমার কলকাতার শিক্ষা? একটা নিরীহ গরিব মেয়েকে কষ্ট দিয়ে তুমি আনন্দ পাচ্ছ? এটা একজন অভিজাত ঘরের বউয়ের কাজ? তুমি কি মানুষ নাকি? বড় বৌমা, হ্যাঁ মা। সব থেকে দামি একটা শাড়ি বেছে দাও পুতুলের জন্য। আমি আজই ওর কাছে শাড়িটা পাঠাবো। ঠাম্মি দেখো তো এই শাড়িটা পুতুলকে ভালো লাগবে কিনা। আর চাপাতি দেখো তো। বাহ, খুব সুন্দর পছন্দ। দাদু ভাই, তুমি এক্ষুনি গিয়ে পুতুলকে এই শাড়িটা দিয়ে আসবে। হ্যাঁ। তোমাকে তো আমি যেতে বলছি দাদু ভাই। মিতুল, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আসলে তোমাকে আজকে আমার সত্যি ভীষণ দেখতে ইচ্ছে করছিল। এই গাড়িটা তোমার না গো? হ্যাঁ ঠিক, একদম ঠিক। আসলে এই গাড়িটাই তো আমি সার্ভিসিংয়ে নিয়ে গেছিলাম তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব বলে। কিন্তু দেখো, তুমি তো লং ড্রাইভে যেতেও পারবে না, তোমাকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। না না, ওরকম কোনো ব্যাপার নেই, আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি চলো না, কোথায় যাবে? এবার কি করব? কিছু একটা নাটক করে কাটাতেই হবে। আবার কার ফোন ভাইব্রেট করছে। এক মিনিট। হ্যালো, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, না বাট আজকে তো আমি ও আচ্ছা, আপনি কালই ইউএসএ চলে যাচ্ছেন? না তাহলে তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি কি করা যায়। বলছি যে আজকে না আমাদের লং ড্রাইভে না আর যাওয়া হবে না, জানো তো। তুমি প্লিজ রাগ করো না। আসলে দেখলেই তো ফোন এলো, আমার না আজকে প্রচণ্ড জরুরি একটা অনলাইন মিটিং আছে। কোরিয়া, চায়না আর জাপানের 3টে কোম্পানির সাথে আমার মিটিং আছে। দেখুন, এক্ষুনি গাড়ি থেকে ল্যাপটপটা নিয়ে ভেতরে গিয়েই আমাকে মিটিংয়ে বসতে হবে। তুমি ও বাবা, চাবিটা কোথায় রাখলাম বলো তো? আচ্ছা শোনো না, একটা কাজ করি, মানে তুমি যদি একটু ওয়েট করো, আমার মিটিংটা ওভার হয়ে গেলে আমরা তাহলে কিন্তু লং ড্রাইভে যেতেই পারি। ও তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে, বাবা আমাকে খুব বকবে গো। ও আচ্ছা, বলবে না? তাহলে তোমাকে আমি স্টেশনে আবার ফোন ভাইব্রেট করছে। সরি মিতুল, দেখো না ক্লায়েন্ট বড্ড তাড়া দিচ্ছে, আমি না তোমাকে স্টেশনেও ছাড়তে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি মিটিং করো শান্তি করে, আমি বরং চলে যাচ্ছি। সত্যি তুমি রাগ করলে না তো? আই এম ভেরি ভেরি সরি মিতুল। আরে আমি একদম রাগ করিনি, আমি বলছি তো আমি চলে যেতে পারবো। শিওর তো? তুমি কিন্তু তাহলে ট্রেনে উঠে আর ট্রেন থেকে নেমে আমাকে একটা টেক্সট করবে, কেমন? শিওর। সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ, বাই বাই। পুতুল, 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 তুই এত জোরে হাঁটিস? হ্যাঁ, এর মধ্যে এতটা চলে এলি? তোর পায়ের জোর তো বিরাট। পায়ের জোর তো থাকতেই হবে বলো ময়ূরদা, আমরা তো গরিব মানুষ,
মাঠে ঘাটে কাজ করে আমাদের ভাত জোটে, মনের জোরটাও থাকতে হয়, নাহলে এত ঝড়ঝাপটা এতদিন সইতে পারতাম না। শোন না পুতুল, তুই এই উপহারটা ফেলে চলে এসেছিলি, এনে। ময়ূকদা, আমি না এটা নিতে পারবো না, তুমি রাগ করো না, এটা আমি নিতে পারবো না। দূর বোকা মেয়ে, আমি কেন রাগ করবো? রাগ ভাঙা থেকে নিজেই রাগ করবো? আমার কথাটা শোন, ছোট মা হয়তো কোনো কারণে রেগেছিল, তাই হয়তো এসব কথা বলে দিয়েছে। তুই একদম এসব কথা মাইন্ড করিস না। না না, আমি ওনার কথা কিচ্ছু মনে করিনি, উনি বুড়োজন মানুষ বলে তো যেটা ভালো বুঝেছেন সেটাই বলেছেন। কিন্তু তুমি এটা ফেরত নিয়ে যাও ময়ূকদা, দোহাই তোমার, আমাকে এটা নিতে বলো না। মাঠান এই উপহারটা পাঠিয়েছে। মাঠানকে অসম্মান করতে তোর ভালো লাগবে? না, কি বলছো তুমি? মাঠান আমাদের ভগবান, মাঠানকে অসম্মান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আচ্ছা তুমি দাও, আমি পরবো শাড়িটা, দেখি। খুব সুন্দর হয়েছে ময়ূকদা, মাঠান নিজে পছন্দ করে পাঠিয়েছেন। আমি পছন্দ করেছি, সুন্দর তো হতেই হবে। খুব সুন্দর হয়েছে ময়ূকদা, সত্যি। শাড়ি হোক বা বউ, তুমি একদম সেরাটা বাছো, জৌরির চোখ তোমার, সত্যি। ময়ূকদা, দিদিটা কোথায় গেল বলো তো? এখনো তো এলো না, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমার না এবার বড্ড চিন্তা হচ্ছে ময়ূকদা। আরে একদম তুই চিন্তা করিস না, হয়তো তাড়াহুড়ো করে পড়তে বেরিয়ে গেছে। আর শোন, তোর দিদি ফিরে এলে কিন্তু একটু আমাকে জানাস, হ্যাঁ? না, আজ আর কোনো উল্লাস নয়, আমার জীবনের সব উল্লাসের শব্দ হয়ে গেছে। ওই যোগমার নাতি আমার জীবনের সব উল্লাস কেড়ে নিয়েছে। হাতের পায়ের পিঠে মার কাছারি ব্যথা রে। আরে জোরে কর। রায় চৌধুরী, মাঠানের নাতি, আর এই মার কাটারি সিদ্ধেশ্বর তোকে কিভাবে মারে আর কাটে দেখ। কাউকে ছাড়বো না, মার কাটারি মারবো, একা মাছের মতো ছাটফাট ছাটফাট করে মরবি। আমাকে কবাডিতে হারানো সব কটাকে ধরবো, গোটাবো, বান্ডিল করবো, তারপর লাল লাল মার কাটারি, শুধু রক্তারক্তি হবে। এখানে বসে ওই মদ গিললে আর দুন চাটলো না, কোথাও কোনো রক্তারক্তি হবে না। না দেয়ালে পিঠ থেকে গেছে, নাহলে দুয়ানার ছোকরা ময়ূক তোমায় ওই কাবাডিতে হারিয়ে দিল। তোমার সব প্ল্যানে জল ঢেলে দিচ্ছে, তোমার সোনামণি মিতুলকে তুলে দিচ্ছে, আর তুমি এখানে বসে আছো। উঠো, যজ্ঞ, ওদের গম ভাঙিয়ে দাও, ওদের মট্টি তো শুইয়ে দাও। সিদ্ধেশ্বর হারে না, মারে, মার কাটারি মারে। তুলসী পাতা তুলতো। তুলসী পাতা? তুলসী পাতা দিয়ে কি হবে গুরু? সন্ধ্যাবেলা গিয়ে কি তুলসী পাতা তুলবো? হ্যাঁ, সন্ধ্যাবেলা চিন্তায় তুলবো। মনে মানুষের চোখের পর তুলসী পাতা তাই জানিস না? শেষ বেলায় মুখে জল দিবি, যা। তো কোথায় যাবে গুরু? কোথায় যাবে? ফাঁকা বোতল দে, লাশ ফেলবো। বোতল দিয়ে লাশ ফেলবে? বাজে কথা বলিস না, যা বলছি কর। মিতুল শুধু আমার, ও স্মৃতিতে এই মার কাটারি সিদ্ধেশ্বরেরই স্টাম্প থাকে। আমি ছাড়া যে ওর চোখের দিকে চোখ তুলে তাকাবে, পোড়াবো, তারপরে জ্বালাবো। মার কাটারি তোর এই পোড়া মুখটা এবার আমি পোড়াবো রে।
এই যুদ্ধটা শুরু করেছিস তুই, শেষ করে ছাই করবো আমি। যা। দিদি, এই দিদি, তুই কাউকে কিছু না বলে কোথায় গেছিলিস? ও তো পড়ার নোট আনতে গেছিল, কাছেই গেছিল। আমি কোথায় যাব না যাব তার কৈফিয়ত কি আমার তোকে দিতে হবে? তুই নিজেকে কত বড় ভাবতে শুরু করেছিস পুতুল। আমার পেছনে পড়ে থাকিস না। দিদি ভুল ভাবছিস, আমি তোর পিছনে পড়ে নেই রে। আমার খুব চিন্তা হচ্ছিল তোর জন্য, কোথায় গেছিস তুই। বাড়িতেও সবাই খুব চিন্তা করছিল। আসলে সিদ্ধেশ্বর তো হেরে গেছে, ও যদি হারটা না মানতে পেরে কিছু একটা করে। আমাকে নিয়ে ভয় না পেয়ে তুই তো নিজের জীবনটা নিয়ে ভয় পা, তাহলেই হবে। বাদ দে তো আজকে ওইসব কথা। বলছি জানিস তো আজকে কি হয়েছে? মা, ঠাম্মি এদিকে এসো, এদিকে এসো। জানিস তো আজকে, এই তো তোমরা চলে এসছো। আজকে আমি বড় বাড়িতে গেছিলাম, জানো ওরা দিদির জন্য এত শাড়ি গয়না কিনে এনেছে। ও মা, তাই? এই কি শাড়ি রে? খুব সুন্দর সুন্দর শাড়ি, আমাকেও একটা শাড়ি দিয়েছে জানিস তো। আর দিদি শোন না, তুই ও বাড়িতে খুব খুশি থাকবি রে। ও বাড়িতে সবাই তোকে এখন রাজরানী করে রাখবে, খুব ভালো থাকবি তুই। কি করব আমি? মৈনাকের দিকে যাব নাকি পুতুলের এই কথাগুলোকেই বিশ্বাস করব? যদিও পুতুলটা মিথ্যে কিছু বলছে না, সত্যি কি আমি বড় বাড়িতে রাজরানী হয়ে থাকবো? পুতুল নেই, পুতুল নেই, পুতুল নেই। কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? এদিকে এদিকে শান্ত, কি হয়েছে? সিদ্ধেশ্বর দ্বারা ছেলেপুলেদের নিয়ে তোমাদের ঘর বাড়ি জ্বালাতে আসছে, আর সবার হাতে একটা করে মশাল আছে। আমি নিজের কানে শুনেছি আর চোখে দেখেছি। তোমরা এখান থেকে পালাও। সিদ্ধেশ্বর বাড়িতে আগুন লাগাতে আসছে? বিট্টু, তুই তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ, ওরা সবাই তিনজনে